জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থানই বা কোথায়? সেই হিসেবটাই বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরোটা সময় আপনাদের সঙ্গে আছি আমি আখলাকুস সাফা। নির্বাচিত সরকারের প্রথম দিন প্রতিশ্রুতি, প্রত্যাশা আর বাস্তবতার মুখোমুখি হওয়ার দিন। প্রথম 180 দিনের কর্মপরিকল্পনা নিচ্ছে নতুন সরকার। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে কাল থেকে শুরু হচ্ছে পবিত্র রোজার মাস। প্রশ্ন হচ্ছে, গ্যাস সংকট, বাজারের অস্থিরতা, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, এই বাস্তব চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের পরিকল্পনা প্রস্তুতি কি? অন্যদিকে রাজনৈতিক অঙ্গনেও উত্তাপ কম নয়। ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার কে হবেন? প্রথম অধিবেশন কবে বসবে? সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সরকারি দলের শপথ না নেয়া, বিরোধী দলের শপথ নেয়া, এতে কি সাংবিধানিক জটিলতা তৈরি হচ্ছে? রাষ্ট্রপতি সংসদ অধিবেশনের আহ্বান তাকে সময়মতো হবে? এসব নিয়েই আজ আমাদের রাজনীতি। আমাদের সঙ্গে যুক্ত আছেন মোহাম্মদ মাহবুবুর রহমান খান, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আমাদের সঙ্গে আছেন শিক্ষক ও গবেষক মারদিয়া মমতাজ। আমাদের সঙ্গে যুক্ত আছেন ডক্টর শরীফ ভূঁইয়া, জ্যেষ্ঠ আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং সাবেক সদস্য সংবিধান সংস্কার কমিশন, একই সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আইন বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন। আপনাদের তিনজনকেই স্বাগত আজকের রাজনীতির আলোচনায়। প্রথমেই যেতে চাই মোহাম্মদ মাহবুবুর রহমান খানের কাছে। 180 দিনের পরিকল্পনা, প্রধানমন্ত্রী 180 দিনের বিশেষ কর্মপরিকল্পনা নির্দেশ দিয়েছেন। প্রথাগত 100 দিনের একটি দিনের পরিবর্তে কেন সেটি 180 দিনের যে একটি বড় লক্ষ্যমাত্রা এটি নির্ধারণ করা হলো, এটিও বলবেন। বিশেষ করে কাল থেকে শুরু হওয়ার রোজায় দ্রব্যমূল্য ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে আপনাদের আইনি এবং প্রশাসনিক রোডম্যাপ কি? ধন্যবাদ আপনাকে এবং সহ আলোচক সহ যারা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ। আসলে এই সরকার গতকাল মন্ত্রিপরিষদ সহ শপথ গ্রহণ করেছে। একটা ক্রান্তিকাল অতিক্রম করার পরে অনেকগুলো চ্যালেঞ্জকে সামনে রেখে তারা শপথ গ্রহণ করেছে। আপনারা জানেন, দীর্ঘ একটা ফেসিবাদী শাসন ব্যবস্থার পরে এই গত যে সরকার এসেছে, গণতান্ত্রিক উপায়ে সরকার পরিবর্তনের যে নির্বাচন 12ই ফেব্রুয়ারি হয়েছে, সেই নির্বাচনের তা যখন হয়েছে, নির্বাচনের পর যখন সরকার দায়িত্বভার গ্রহণ করতে যাচ্ছে আজকে গতকালকে থেকে মন্ত্রী পরিষদের শপথ গ্রহণের মাধ্যমে, তখন তাদের সামনে রাজনৈতিক সংকট আছে, অর্থনৈতিক সংকট আছে, বিগত সরকারের যে অনিয়ম এবং ফেসিবাদী শাসন ব্যবস্থা সেগুলো উত্তরণের আপনার চ্যালেঞ্জগুলো রয়েছে। সেই সাথে একটা বড় ধরনের জুলাই অভ্যুত্থানে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে সেটা আছে। জুলাই বিপ্লবের মাধ্যমে যে ধরনের যে পরিবর্তনটা এসেছে, সেই পরিবর্তনে বাংলাদেশের মানুষের একটা আকাঙ্ক্ষা আছে, সেই আকাঙ্ক্ষা পূরণের একটা চ্যালেঞ্জ আছে। সুতরাং অন্যান্য যে সরকারগুলো নির্বাচনের পরে আসে তাদের ক্ষেত্রে যে জায়গাটা হয় বা যে ধরনের চাহিদা থাকে, এই সরকারের কাছে কিন্তু তার থেকে আরও কিছু চাহিদা অতিরিক্ত আছে। কারণ রাজনৈতিক দলগুলোর যে ইশতেহার, একটা নির্বাচনী ইশতেহার থাকে, সেই নির্বাচনী ইশতেহারের সাথে সাথে আপনার জনগণেরও একটা চাহিদা বা জনগণের প্রত্যাশা কিন্তু ওই ইশতেহারের সাথে যোগ হয়েছে। সুতরাং বিগত সময়ের যে শাসন ব্যবস্থার যে ক্ষতগুলো সৃষ্টি হয়েছে, সেই ক্ষতগুলো দূর করার একটা বিষয় আছে। একই সাথে আপনি এই সরকার যে অর্থনীতিকে বিগত সরকার রেখে গেছে, সেই জায়গা থেকে উত্তরণের চ্যালেঞ্জটাতে যদি আমরা আসি, সেটাও একটা আছে। এ কারণে আপনার দীর্ঘমেয়াদী যে একটা বিএনপির নির্বাচনী ইশতেহারের সাথে সাথে 180 দিনের যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, সেই পরিকল্পনার সাথে রাজনৈতিক চ্যালেঞ্জের সাথে সাথে অন্যান্য চ্যালেঞ্জগুলো আছে। এই সবগুলো আপনি দেখেন, যেদিন সরকার শপথ নেওয়ার, একটা রাজনৈতিক সরকার, এই মনে হয় বাংলাদেশ ইতিহাসে প্রথম যে শপথ নেওয়ার আগেই যারা বিরোধী দলে আসনে আছে
তারা কিন্তু প্রতিবাদ মিছিল নিয়ে নেমেছে, অর্থাৎ তারা রাজপথে নেমে গেছে। আপনার একটা নতুন সরকার এবং যারা বিরোধী দল আছে তারাও শপথ গ্রহণ করার আগে। তো এইটা বলে দিচ্ছে বা এটা একটা মেসেজ যে এই সরকারকে রাজপথে রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। একই সাথে জনগণের যে জুলাই আকাঙ্ক্ষা আছে বা জুলাইয়ের হ্যাবট নাবট হয়েছে, হ্যাবটের মাধ্যমে যে প্রত্যাশাগুলো এসেছে সেই প্রত্যাশা পূরণের বিষয়গুলো আছে। আপনারা এই সংবিধানে সেই জুলাইয়ের প্রত্যাশা ইনকর্পোরেট করার ক্ষেত্রে কিভাবে এই সরকার কাজ করবে সেগুলো আছে। জুলাই হত্যাকাণ্ডের যে বিচার প্রক্রিয়াগুলো চলমান আছে সেই বিচার প্রক্রিয়াটা চলমান রাখাটা একটা চ্যালেঞ্জ আছে। সুতরাং এটাকে যে 180 দিনের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সেটা এই বিষয়গুলো অবশ্যই সেই বিবেচনার মধ্যে ছিল যে দ্রুততম সময়ের মধ্যে বা অল্প একটা সময়ের একটা পরিকল্পনা গ্রহণ করে এই চ্যালেঞ্জগুলো সমাধান করা কঠিন হবে। আপনি দেখেন এই যে শপথ গ্রহণের দিনও কিন্তু আমাদের একটা রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। আমরা ওই বিষয়টাতে আসবো। তার আগে যদি আপনি রোজায় যে সংকটগুলো হয়, অর্থাৎ এখন অলরেডি এক্সিস্টিং সংকট যেটি আছে, যেমন গ্যাস সংকট তীব্র এবং সিলিন্ডার একটি সিন্ডিকেট আছে, যেটা বলা হয়েছে ইন্টারিম গভর্নমেন্টও যেই সিলিন্ডারের দাম কমের কথা বলেছে, মানুষ কিন্তু সেই দামে সিলিন্ডার পাচ্ছে না এবং সেখানে একটা সিন্ডিকেট কাজ করছে। এই সব ইস্যুতে এবং সরকারের শপথ নেওয়ার একদিনের মাথায় কিন্তু রোজাটা শুরু হতে যাচ্ছে, এটা একটা বিগ চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে? দেখেন এখন আসলে রমজানের যে চ্যালেঞ্জগুলো আছে, দ্রব্যমূল্য থেকে শুরু করে গ্যাসের যে সংকটের কথা আপনি বলেছেন, অন্যান্য মেইনলি রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা বা এই মূল্যটা নিয়ন্ত্রণে রাখার একটা চ্যালেঞ্জ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বা সৌভাগ্যজনকভাবে বলি, যেটা হচ্ছে যে গতকালকে শপথ গ্রহণ করেছে, আগামীকালকে থেকে রোজা শুরু। অর্থাৎ রোজার যে প্রিপারেশনগুলো, এই যে দ্রব্যমূল্য পর্যাপ্ত পরিমাণে যেগুলো রোজার আপনার উপাদান আছে, যেগুলো ধরেন আপনার এগুলো আমদানি করার বিষয়, অনেকগুলো পণ্য আমদানি করার বিষয় থাকে, অনেকগুলো পণ্য আপনার মজুদের বিষয় থাকে, যেগুলো রোজার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, সেগুলো কিন্তু যেটা আবশ্যক সেটা কিন্তু আনার যে সময়টা সেটা কিন্তু এই সরকার পাবে না। সেটা এই যে এটা রিফ্লেকশনটা আসবে আসলে বিগত সরকার কি করেছে তার উপরে। এই রমজান মাসের যে দ্রব্যমূল্যের সংকট বা অন্যান্য সংকটগুলো, সেগুলো এই সরকারের পক্ষে হয়তো সর্বোচ্চ চেষ্টা করা যাবে সহনীয় পর্যায়ে রাখা, কিন্তু এইখানে যদি প্রস্তুতিতে কোনো ঘাটতি থাকে সেই দায় কিন্তু এই সরকারকে দেওয়াটা খুব কঠিন হবে, কারণ তারা প্রস্তুতি নেওয়ার সুযোগই পায় নাই। এই যে দ্রব্যমূল্যগুলো আপনার মাহবুবুর রহমান খান, আপনার উত্তরটা পেয়েছি। যেতে চাই মার্দিয়া মমতাজের কাছে। সেটি হচ্ছে আগামীকাল থেকে রোজা শুরু হচ্ছে। আপনি শুনলেন আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, বিশেষ করে সবশেষ যে জায়গাটি একেবারেই পিপল ওরিয়েন্টেড একটি জায়গা, সেই জায়গায় সরকারের যে পরিকল্পনা অথবা আপনি শেষ যে অংশটা শুনলেন, বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীর কোনো কর্মপরিকল্পনা অথবা বিকল্প কোনো সাজেশন থাকবে কিনা? জি, আপনাকে ধন্যবাদ এবং যারা শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম। তো আমরা শুনছিলাম যে কি কি পরিকল্পনা আছে। আসলে এটা খুব কম সময় কাউকে কাজে নেমে পড়ার জন্য এবং নির্বাচনের বা মন্ত্রী পরিষদের শপথের মাত্র একদিনের মাথায় রোজা চলে এসেছে। তো এটা আসলে অনেক বড় একটা চ্যালেঞ্জ এবং এখানে আমি আরেকটা উল্লেখ করতে চাই যে এখানে আমরা সরকারটাকে নতুন দেখছি, কিন্তু পুরো প্রশাসনটা কিন্তু ফ্যাসিবাদে রেখে যাওয়া একটা প্রশাসন, যেখানে স্লাইড কিছু রদবদল হয়েছে এবং সেটাকে নিয়েই বলা যায় যে একটা নেগেটিভ থেকে যাত্রা শুরু হচ্ছে। তো এখানে আমাদের এক্সপেকটেশনের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে এবং বিরোধী দল হিসেবে আমি দেখেছি জামাত থেকে বারবার বলা হচ্ছে আমরা সহযোগিতা করব, ছায়া মন্ত্রিসভার কথা বলা হয়েছে, বিভিন্ন ধরনের পলিসিতে সহযোগিতার কথা বলা হয়েছে। এখানে সদিচ্ছার প্রকাশটা আসলে শুরু করতে হবে সরকারের কাছ থেকে, সাহায্য চাইতে হবে। তবে যেই কথাটা আমি একটু বলতে চাই, আজকেই ঘটা একটি ঘটনা, আজকেই বলা যায় যে ফাংশনালি এই সরকার যাত্রা শুরু করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। সেটা হচ্ছে আজকেই বাংলাদেশ সংবাদ সংস্থা একটা মবের খবর আমরা দেখেছি এবং বেশ কিছু সংবাদ সংস্থাতে এই কিছুদিনের কার্যক্রম অর্থাৎ নির্বাচনকালীন কার্যক্রম সাংবাদিকদের, সেটার উপরে ভিত্তি করে কাউকে কাউকে শোকজ করা হচ্ছে, কাউকে কাউকে ছাঁটাই করার হুমকি দেওয়া হচ্ছে, সম্ভবত ছাঁটাই করা হচ্ছেও। তো এটার সাথে আসলে আমরা আমাদের মনে যেন এই আশঙ্কাটা আবার ফিরে না আসে, আমরা আর ওই ভয়ঙ্কর সময়টার দিকে যেতে চাই না
যেই সময়টা আমরা এক সময় দেখেছি 4টা পত্রিকা ছাড়া বাকিগুলো বন্ধ হয়ে গেছিল, এবং রিসেন্ট অতীতে আমরা দেখেছি যে একটা সাংবিধানিক জটিলতার মাধ্যমে এক ধরনের বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার একটা কাহিনী হয়েছিল, আমরা সেটা দেখতে চাই না। এইগুলোতে আমরা যথাযথ ক্ল্যারিফিকেশন চাই। আমরা চাই যে আস্তে আস্তে সরকারের এই মেকানিজম গুলো কাজ করা শুরু করবে, এবং অবশ্যই জুলাইকে মাথায় রেখেই আমরা এই কাজগুলোতে এগিয়ে যাব। আপনি যেহেতু বলেছেন যে আপনি ওটা নিয়ে আলাদা কথা বলবেন, আমি এজন্য আর এখানে ওই বিষয়ে কথা বলছি না, শপথের বিষয়ে। জি, আপনাকে ধন্যবাদ। ডক্টর শরীফ ভূঁইয়ার কাছে যেতে চাই। নির্বাচিত সরকারের প্রথম দিন এবং 180 দিনের কর্মপরিকল্পনা এবং যা নিয়ে আলোচনা হলো, আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন? এটা একটু আমাকে বলেন তো, যে যখন আমি কথা বলবো তখন ছাড়া তো আমি টিভি পর্দায় থাকবো না, তাই না? শুনতে পাচ্ছেন? ডক্টর শরীফ ভূঁইয়া, আপনার কাছে প্রশ্ন। নির্বাচিত সরকারের আজ প্রথম দিন এবং প্রথম দিনে আমরা শুনতে পেলাম 180 দিনের একটি কর্মপরিকল্পনার কথা, এবং রোজার এই সময়টাতে সরকারের যে কার্যক্রমগুলো হবে, যে এক্সিস্টিং সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে আপনার মূল্যায়নটা কি? ডক্টর শরীফ ভূঁইয়া, আমি আপনাকে আরেকবার প্রশ্নটা করি। 180 দিনের সরকারের পরিকল্পনা কথা বলা হয়েছে এবং আজ সরকারের প্রথম দিন, নতুন মন্ত্রীরা তারা সচিবালয়ে গিয়েছেন এবং তাদের বিভিন্ন পরিকল্পনার কথা বলেছেন। আপনি কিভাবে মূল্যায়ন করবেন সরকারের এই 180 দিনের কর্মপরিকল্পনাকে? প্রথমে আমার সহ আলোচকদেরকে ধন্যবাদ দিই এবং আপনার মাধ্যমে আপনার দর্শকদের ধন্যবাদ দিই। এবং এটা তো একটা খুবই একটা উল্লেখযোগ্য একটা সময়ে একটা পরিবর্তনের মুখে একটা নতুন সরকার দায়িত্ব নিয়েছে, এবং অবশ্যই ওনাদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে। তবে আমি আশা করি যে যেহেতু ওনারা একটা রাজনৈতিক সরকার এবং একটা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ওনারা দায়িত্ব নিয়েছেন, সেই হিসাবে আমি মনে করি যে এই সমস্ত চ্যালেঞ্জ ওনারা মোকাবেলা করার ক্ষেত্রে কিছু সুবিধা পাবেন, যেহেতু ওনাদের একটা বড় জনসমর্থন নিয়ে এসছেন এবং একটা রাজনৈতিক সরকার। জি, খুব সংক্ষেপে আপনি উত্তরটা দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। আমরা এবার একটু পরের যে অংশটি, সেই অংশটিতে যেতে চাই। সেটি হচ্ছে আপনার কাছ থেকেই শুরু করি। এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হলো, নির্বাচনের যারা সংসদ সদস্য হলেন তারা গতকাল শপথ গ্রহণ করলেন। এখন একটি বিষয়, যেমন আমরা এর আগে দেখেছি যে সরকার দলীয় যে সংসদীয় বোর্ড তারা একটি মিটিংয়ে বসেন এবং বিরোধী দলেরও যে একটি মিটিং হয়, সেই মিটিং থেকে সংসদ নেতা, সংসদ উপনেতা তাদেরকে নির্বাচন করা হয়। গতকাল এই সবই হয়েছে, কিন্তু স্পিকার, ডেপুটি স্পিকার এখনও নির্বাচন করা হয়নি। এই স্পিকার নির্বাচনের সাংবিধানিক প্রক্রিয়াটা কি? তো গতকালকে নির্বাচিত হওয়ার প্রশ্ন আসে না, কারণ স্পিকার, ডেপুটি স্পিকার এনারা সংসদের প্রথম অধিবেশনে নির্বাচিত হন। কাজেই এখন রাষ্ট্রপতি প্রথম অধিবেশন আহ্বান করবেন এবং সেই অধিবেশনে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। জি, রাষ্ট্রপতি আহ্বান করবেন বলছেন। এখন সেক্ষেত্রে আমরা যেমন জুলাই জাতীয় সনদের যেখানে দেখেছি যে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, আবার এদিকে বর্তমান যিনি রাষ্ট্রপতি আছেন তার মেয়াদও রয়েছে। এই একটি অবস্থায় কবে নাগাদ সংসদ অধিবেশন বসতে পারে এবং প্রথম অধিবেশনটাতে আসলে কি কি বিষয় নিয়ে আলোচনা হবে, অথবা তারা কি হিসাবে বসবেন? গণপরিষদ হিসেবে তো আর বসছেন না। হ্যাঁ, যেহেতু গণপরিষদের শপথ গ্রহণ প্রক্রিয়াটা আটকে গেছে, সেহেতু গণপরিষদের অধিবেশন তো ওই সমস্যাটার সুরাহা না হওয়ার আগ পর্যন্ত হচ্ছে না। আর রাষ্ট্রপতি তো যে কোনো সময় এখন সংসদের অধিবেশন আহ্বান করতেই পারেন, এবং সংসদের অধিবেশন আহ্বান করলে সংসদ বসবে এবং তার কাজ শুরু হবে। জি, আচ্ছা, গণভোটের রায় অনুযায়ী আমরা যদি দেখি 30 দিনের মধ্যে এই সংবিধান সংস্কার পরিষদের সভা হওয়ার কথা, কিন্তু বিএনপি যেখানে শপথ নেয়নি সেখানে কোরাম অর্থাৎ 7 জন সদস্যের পূর্ণ হলেও শুধুমাত্র বিরোধী দলকে নিয়ে এই পরিষদ চালানো কি সাংবিধানিকভাবে সম্ভব কিনা, আর 30 দিনের মধ্যে পরিষদের সভা হওয়া কি বাধ্যতামূলক কিনা?
এটা খুবই দুঃখজনক যে এই সংবিধান পরিষদটা গঠিত হতে পারলো না, কারণ এটা বিশেষ করে আমি মনে করি যে এটা যে গঠিত হতে পারেনি, এতে করে তরুণদের যে আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশের পরিবর্তনের, সেই আকাঙ্ক্ষাটা একটা চ্যালেঞ্জের মুখে পড়লো। এবং আমি মনে করি এটা এখনো সমাধান সম্ভব, এবং বিএনপি এখনো এই শপথ নিতে পারেন যাতে করে সংবিধান সংস্কার পরিষদটা গঠিত হতে পারে। এবং এই যে সংবিধান সংস্কার পরিষদটা গঠিত হলো না, এবং যেই যুক্তিতে এই শপথ নেওয়া থেকে বিএনপি বিরত থাকলেন, সেই যুক্তিটাকে সঠিক বলা যায় না। কারণ ওনারা যেটা বলছেন যে এই সংবিধান সংস্কার পরিষদের ধারণা এবং এই সংবিধান পরিষদের শপথ, এই বিষয়গুলো সংবিধানে নেই, যার ফলে ওনারা এই শপথ নেওয়া থেকে বিরত থেকেছেন। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে কিন্তু যে জনগণ কিন্তু সব কিছুর উপরে, জনগণ এমনকি সংবিধানেরও উপরে। এবং এটার কিছুটা প্রতিফলন আমাদের সংবিধানের 7 অনুচ্ছেদে পাওয়া যায়, যেখানে বলা আছে যে জনগণ সকল ক্ষমতার মালিক। কাজেই আপনাকে বুঝতে হবে যে জনগণ এমনকি সংবিধানেরও উপরে। কাজেই এই যে সংবিধান সংস্কার পরিষদ গঠন করার বিষয়টি এবং কি প্রক্রিয়ায় এই পরিষদের শপথ হবে, এই পরিষদের কার্যাবলী কী হবে, এই সমস্ত কিছু কিন্তু জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশে সন্নিবেশিত ছিল। এবং এই আদেশটা কিন্তু গণভোটে প্রেরণ করা হয়েছে। গণভোটে যেই 4টা সংস্কারের প্রশ্নে জনগণের মতামত চাওয়া হয়েছে, তার সাথে সাথে কিন্তু জনগণ এই সংবিধান সংস্কার আদেশটা সমর্থন করেন কিনা সেই ব্যাপারেও জনগণের মতামত চাওয়া হয়েছে। এবং জনগণ যখন বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটে, 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠ ভোটে এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশটাকে সম্মতি দিয়েছেন, তখন এটার একটা আইনগত কার্যকারিতা তৈরি হয়েছে। এটা বলা সম্ভব নয় যে এটা শুধুমাত্র রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত একটি আদেশ, এবং রাষ্ট্রপতির এ ধরনের আদেশ জারি করার ক্ষমতা নেই, কাজে আমরা এই আদেশ মানতে বাধ্য না। এই কথা বলা সম্ভব হতো যদি গণভোটের ফলাফল না হতো। কিন্তু গণভোটের ফলাফল যেহেতু হ্যাঁ হয়েছে, এটা জনগণের কর্তৃক তাদের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে এটাকে সম্মতিপ্রাপ্ত একটা আইনি দলিল এটা রূপান্তরিত হয়েছে। এবং জনগণ, যেমনটা আমি বলছিলাম যে জনগণ কিন্তু সংবিধানেরও উপরে, কাজেই জনগণ কর্তৃক সম্মতিপ্রাপ্ত একটা বিষয়ের ব্যাপারে অনুসরণ না করার ব্যাপারে সংবিধানের দোহাই দেওয়াটা খুব যুক্তিসঙ্গত বলে আমার মনে হয় না। এবং এটা তো একটা দিক গেল যে এটা জনগণের সার্বভৌম ক্ষমতার একটা প্রতিফলন এই আদেশকে এখন বলতে হবে গণভোটের ফলাফল পরে। আরও একটা দিক থেকে আপনি এটা দেখতে পারেন, সেটা হলো এই যে শপথটা নেওয়া হলো না, এতে করে বিএনপি এক ধরনের জনগণের রায়কে উপেক্ষা করলো। প্রথমত গণভোটের রায়কে ওনারা উপেক্ষা করলেন, গণভোটে 2/3 বেশি মানুষ এটা সমর্থন করেছেন। আর দ্বিতীয়ত ওনারা ওনাদের নিজেদের রাজনৈতিক প্রতিশ্রুতি থেকেও সরে আসলেন। কারণ আপনার মনে থাকবে যে নির্বাচনের আগে এখন যিনি মাননীয় প্রধানমন্ত্রী, তখন বিএনপি চেয়ারপারসন ছিলেন, তিনি জনসভায় সুস্পষ্টভাবে বলেছেন যে আপনারা 12 তারিখে দয়া করে হাঁয়ের পক্ষে ভোট দিয়ে আসবেন। তো ওনারা তো এই জিনিসটা একটা রাজনৈতিক কমিটমেন্ট, নির্বাচনী প্রতিশ্রুতি হিসাবে তখন এই পজিশনটা নিয়েছেন। ওনাদের যেমন অন্য আরও নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, ফ্যামিলি কার্ড বা কৃষি কার্ড, এসবের মতো গণভোটে হাঁয়ের পক্ষে রায় দেওয়াটা ওনাদের একটা নির্বাচনী অবস্থান। এবং এই প্রশ্ন তো আপনি করতেই পারেন, যদি ওনারা তখন সেই অবস্থান না নিতেন, না এর পক্ষে অবস্থান নিতেন, তখন কি ওনারা এত সংখ্যাগরিষ্ঠ ভোট পেতেন কিনা, এই প্রশ্ন তো আপনি করতেই পারেন। কাজেই ওনারা যে এত বিপুলভাবে বিজয়ী হয়েছেন এবং হাঁয়ের পক্ষে অবস্থান নিয়ে বিজয়ী হয়েছেন, কিন্তু এখন ওনারা যেই কাজ করছেন, এই কাজটা করা সম্ভব ছিল শুধুমাত্র যদি গণভোটে না জয়যুক্ত হতো। কাজেই এভাবে দেখলে তো আপনি বলতে পারেন যে ওনারা ওনাদের নির্বাচনী প্রতিশ্রুতি থেকেও সরে আসছেন। সেই হিসাবে আমি তো মনে করি এই যে শপথটা নেওয়া হলো না, এর ফলে গণরায়কে দুইভাবে উপেক্ষা করা হলো। এক হলো গণভোটের ফলাফলকে উপেক্ষা করার মাধ্যমে, আরেকটা হলো
নির্বাচনের আগে ওনারা বলেছেন হ্যাঁ এর পক্ষে, কিন্তু এখন যেটা কাজ করলেন সেটা সম্ভব ছিল শুধুমাত্র ন্যায় জয়যুক্ত হলে। সেই ক্ষেত্রে তো নির্বাচনের আগে ওনাদের ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া উচিত ছিল, কিন্তু সেটা তো ওনারা নেননি। কাজে এটা দুঃখজনক, তবে এটা আমি মনে করি যে এটা এখনো সমাধান সম্ভব। ওনারা আবার শপথ নিতে পারেন এবং তখন সংবিধান সংস্কার পরিষদ গঠিত হতে পারে এবং সেখানে সংবিধান সংস্কারগুলো বাস্তবায়ন করা যেতে পারে। আচ্ছা, একটা বিষয় সেটি হচ্ছে জয়যুক্ত হয়েছে গণভোটে, এখানে বিএনপির যে নোট অফ ডিসেন্টগুলো ছিল, সেই ডিসেন্টগুলো তো মানুষ সম্মত হয়েছে, এমনটা কি বলা যায় কিনা, এমন বলার সুযোগ আছে কিনা? এই ডিসেন্টের বিষয়টাকে আমি খুব বড় করে দেখতে চাই না, কারণ এটা নিয়ে অনেক ধরনের সমস্যা তৈরি হয়েছে। প্রথমত আমাদের যেটা প্রয়োজন ছিল যে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা প্রয়োজন ছিল এবং সেখানে বিএনপির 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকবে এবং সেখানে নিশ্চয়ই আলাপ আলোচনা করে একটা পথ নিশ্চয়ই পাওয়া যেত জুলাই সনদকে যতটা সম্ভব বাস্তবায়ন করার, এবং সেই পদ্ধতিটা অনুসরণ করাটাই সর্বোত্তম ছিল। এবং এ কারণে যে এখন আমরা যদি সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে না পারি, তখন এই জুলাই সনদ বাস্তবায়ন বা জুলাই আকাঙ্ক্ষার যে সমস্ত সংস্কার ছিল এগুলো আমাদেরকে সংবিধানের 142 অনুচ্ছেদের আলোকে সংবিধান সংশোধন করে করতে হবে। কিন্তু 142 অনুচ্ছেদের কিছু সীমাবদ্ধতা আছে, কারণ আমি যেমনটা বলছিলাম যে জনগণ হচ্ছে সবার উপরে, এবং গণভোটে যখন জনগণ এই আদেশটাকে সম্মতি দিল এবং একটা সংবিধান সংস্কার পরিষদের ব্যাপারে সম্মতি দিল, তখন জনগণের যেই সংবিধানের ব্যাপারে জনগণের যে সার্বভৌম ক্ষমতা আছে সেটা জনগণ সংবিধান সংস্কার পরিষদের কাছে ডেলিগেট করলো, যার ফলে সংবিধান সংস্কার পরিষদ সংবিধানের এক ধরনের ব্যাপক সংস্কার করার ক্ষমতা পেল। কিন্তু আমাদের সংবিধান, আমি যেমনটা বলছিলাম যে সংবিধান কিন্তু জনগণের উপরে নয় এবং সংসদ কিন্তু সংবিধানেরও নিচে, কারণ সংসদ তার ক্ষমতা প্রাপ্ত হয় সংবিধানের মাধ্যমে এবং এটাকে একটা প্রদত্ত ক্ষমতা বলা হয়, যে সংবিধান প্রদত্ত ক্ষমতা, এবং সংসদ এই প্রাপ্ত ক্ষমতা ব্যবহার করে যেই ডকুমেন্ট তাকে এই ক্ষমতাটা দেয় সংবিধান, তার কোনো মৌলিক পরিবর্তন করতে পারে না। এবং আপনারা জানেন যে আমাদের দেশে বহু গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী কিন্তু আদালত কর্তৃক বাতিল করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য দুটো বলা যায়, 8ম সংশোধনী যার মাধ্যমে হাইকোর্টকে বিকেন্দ্রীকরণ করার চেষ্টা করা হয়েছিল, এবং 13শ সংশোধনী যার মাধ্যমে দেশে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয়েছিল। এবং এটা বাংলাদেশের সব মানুষই মানবেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের জন্য খুবই একটি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ ব্যবস্থা, কারণ আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে করা নির্বাচনগুলো সুষ্ঠু হয়, অন্য নির্বাচনগুলো তেমন সুষ্ঠু হয় না। কাজেই আমাদের দেশে যে একটা স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা তৈরি হয়েছে গত 15-16 বছরে, যেটার আমরা সবাই ভুক্তভোগী ছিলাম, এবং শেষ পর্যন্ত হাজার হাজার তরুণ মানুষকে এবং দেশের সব স্তরের সব বয়সের মানুষকে জীবন দিয়ে এই স্বৈরাচারী ফ্যাসিবাদী অবস্থার অবসান ঘটাতে হয়েছে। এবং এখানে মানুষ শুধু যে জীবন দিয়েছে তা নয়, হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, আহত হয়েছেন অনেকজন। জি, ডক্টর শরীফ ভূঁইয়া থাকবেন আমাদের সঙ্গে, আমরা একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত, ফিরে এলাম রাজনীতির আলোচনায়। যেতে চাই মার্দিয়া মমতাজের কাছে। আপনি শুনছিলেন ডক্টর শরীফ ভূঁইয়ার একটি বিশ্লেষণ। প্রশ্নটা সেটি হচ্ছে, এখন জামায়াত জোট অর্থাৎ বিরোধী দল যারা, এই যে শপথ ইস্যুতে, সংবিধান সংস্কার পরিষদের শপথ ইস্যুতে এখন আপনাদের অবস্থানটা, অর্থাৎ জামায়াত জোটের বিরোধী দলের অবস্থানটা কি হবে এবং এটা সমাধানের পথটা কি? দেখেন, এখানে যে সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে যে সরকারটি গঠিত হয়েছে, এখানে আসলে বিরোধী দল এখানে আহ্বান জানাতে পারে, কিন্তু মূল কাজটি করতে হবে সরকারকে। আপনি দেখেন, আমাদের দেশে একটা খুব রাজনীতিকে আমরা খুব খারাপ দৃষ্টিতেই বলি মাঝে মধ্যে, যে
কেউ যখন আমাদের সাথে খুব আনএক্সপেক্টেড চালাকি করে আমরা বলি যে আমার সাথে পলিটিক্স করতে আসছে। তো এখানে আসলে বিষয়টা এরকম হয়ে গেছে। আমরা দেখেছি যে ডে ওয়ান থেকে ঐক্যমত্য কমিশনে জনাব সালাউদ্দিন তিনি বের হয়ে এসে বলেছেন আমাদেরকে বাধ্য করা হচ্ছে, অনেক কিছুতে কথা শুনছে না, কিন্তু তারপরেও তো তারা সই করেছেন এবং সই করার পরে অনেক গড়িমসির পরে হলেও তারা মানুষের কাছে হ্যাঁ ভোটে তাদের রায় চেয়েছেন। কিন্তু তারপরে গতকাল এবং আজকে বলা হচ্ছে, গুরুত্বপূর্ণ মন্ত্রীরাই বলছেন যে গণভোট আবার কি। এটা আসলে আমাদের জন্য আনএক্সপেক্টেড। আমরা আসলে প্রতারিত হয়েছি, আমি বলবো একজন নাগরিক হিসেবে আমি বলতে পারি যে আমরা এখানে প্রতারিত হয়েছি। এবং এখানে যে অজুহাতটা দেখানো হচ্ছে, আমার সহ আলোচক খুব সুন্দর করে বলেছেন, আমি আইনের মানুষ না, আমি আমার জায়গা থেকে যদি বলি যে যেই যেই সাংবিধানিক ব্যতিক্রমের মাধ্যমে নির্বাচন হলো, যে সাংবিধানিক ব্যতিক্রমের মাধ্যমে এমপি মন্ত্রী হচ্ছেন, সেই সাংবিধানিক ব্যতিক্রমটিকে অস্বীকার করার মাধ্যমে আসলে এমন একটা জায়গায় তারা চলে গেছেন যে আমি বিয়েটা মানি না কিন্তু আমি বিয়ের বিরিয়ানিটা খাবো, এরকম একটা জায়গায় চলে গেছে আসলে আমরা। তো বিরোধী দল হিসেবে আমরা দেখেছি যে বিরোধী দল নিজেরা শপথ নিয়েছে, এটাকে আমি স্বাগত জানাই এবং এটা নিঃসন্দেহে একটা সাহসী ভূমিকা ছিল। দ্বিতীয়ত হচ্ছে তারা আহ্বান জানাবেন, তারা বলেছেন এর মধ্যে নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে, কথা বলা হয়েছে, তো এই জায়গাটা জারি থাকবে। তবে আমি বিএনপির ইশতেহার দেখছিলাম, সেখানে সাংবিধানিক বিভিন্ন সংস্কারের ব্যাপারে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছে, এখন আসলে পুরোটা জায়গা সেই কি হয়ে গেছে, এখন আর সেই বিশ্বাসের জায়গাটা আগের মতন নাই। তো আমি বলবো যে এই বিশ্বাসটা ফিরে আনার দায়িত্ব সরকারের। তাদেরকে, তারা যদি সবাইকে সাথে নিয়ে চলতে চান, সেই সদিচ্ছা এখনই তাদেরকে প্রদর্শন করতে হবে, এখনই সময়। জি, মার্দি মমতাজ, আবারও ফিরবো আপনার কাছে খুব ছোট্ট করে অন্য আরেকটা বিষয়ে। এই প্রাসঙ্গিক যে আলোচনা সেটিতে যেতে চাই মোহাম্মদ মাহবুবুর রহমান খানের কাছে। আপনি শুনলেন বিএনপির শপথ না করা নিয়ে যে বক্তব্যগুলো, সেগুলো শুনলেন। প্রতারণা করা হয়েছে, যে যুক্তিতে শপথ করা হয়নি সেটি সঠিক নয় বলা হচ্ছে, জয়না রায়কে উপেক্ষা করার কথা বলা হয়েছে, এবং আপনি শুনছেন মার্দিয়া মমতাজ, তিনি বললেন যে জনগণের সঙ্গে একটি প্রতারণা করা হয়েছে, পলিটিক্স করা হয়েছে, নিজেদের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে বিএনপি। এর জবাবে কি বলবেন? ধন্যবাদ। আসলে এই জুলাই সনদের যখন আমরা প্রস্তুতি পর্ব দেখি, যে ঐক্যমত্য কমিশনের যে সভাগুলো ছিল, সেই সভাগুলোর দিকে যদি আমরা দৃষ্টি দিই, ধরেন আপনি চূড়ান্ত হলো জুলাই সনদ, চূড়ান্ত হওয়ার পরে যে ঘটনাটা ঘটলো, আপনি দেখবেন যে ঠিক স্বাক্ষরের আগের দিন জামায়াতে ইসলামী এবং এনসিপির যে মিটিংটা ছিল, সেই মিটিং থেকে তারা বের হয়ে বললো যে তারা কি জুলাই সনদ স্বাক্ষর করবে না। এই স্বাক্ষর না করতে চাওয়ার যে জায়গাটা, সেই জায়গাটাতে হয়তো তাদের প্রত্যাশা এখানে ছিল না বা প্রত্যাশা পূরণ হয়নি। তো পরবর্তীতে আপনার জামায়াত ইসলামী পরদিন সকালে, বৃষ্টি ভেজা সকালে, তারা ঠিকই সংসদ ভবনে গিয়েছে এবং জুলাই সনদ স্বাক্ষর করেছে। এবং এনসিপি, যারা জুলাই সনদে না ভোটের পক্ষে বা জুলাই সনদের বাস্তবায়নের জন্য সর্বোচ্চ সোচ্চার ছিল, তারা কিন্তু স্বাক্ষর করেছে নির্বাচনের পরে। অর্থাৎ এই একটা জায়গাতে এটা পরিষ্কারভাবে বলা যায় যে ঐক্যমত্য কমিশন জুলাই সনদটা যে প্রণয়ন করেছে, সেখানে রাজনৈতিক দলের সম্পূর্ণ ঐক্যমতটা সৃষ্টি করা সম্ভব হয়নি। এখানে বিএনপির পক্ষ থেকে অনেক নোট অফ ডিসেন্ট ছিল, এরপরেও আপনার জামাত ইসলামীর পক্ষ থেকে বক্তব্য ছিল, আপনার প্রাথমিকভাবে যতগুলো প্রস্তাবনা রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছিল, সেগুলো থেকে কিন্তু 133টা সম্ভবত, সেখান থেকে আপনার 88টা বিষয়ে আপনার ওই ঐক্যমতে পৌঁছানো হয়েছে, সেটা নোট অফ ডিসেন্ট সহ। এবং সেই জায়গায় অনেকগুলো ইস্যুতেই বিএনপির দ্বিমত ছিল। তো আমি মনে করি আজকে, গতকালকে শপথ হয়েছে, সংবিধানের যে বিষয়টা আছে, অবশ্যই জনগণ সংবিধানের ঊর্ধ্বে, বা জনগণের যে ইচ্ছা বা আকাঙ্ক্ষার বিষয়টা। আর এই যে বিষয়গুলো সংবিধানে ইনকর্পোরেট করার কথা বলা হচ্ছে, আসলে সংবিধানটা মানা বা না মানাটা হচ্ছে শাসকদের উপর, আমাদের দেশের প্রেক্ষাপটে শাসকদের উপরে নির্ভর করে। আপনি দেখেন আমাদের দেশের যে সংবিধান যেটা এখন বিদ্যমান আছে, সেটাও কিন্তু স্বৈরশাসক সৃষ্টি করার জন্য একটা বই না। এখন যদি আমার যেটা ছিল সেটাও আমরা না মানি, বা ধরেন এখন যদি যা আছে জুলাই সনদে, সেটা পুরোপুরিও যদি আপনার স্থাপন করা হয়, তারপরেও যারা শাসক গোষ্ঠী থাকবে তারা যদি এটা না মানে, প্র্যাকটিস না করে, সেই ক্ষেত্রে এটার কিন্তু ভ্যালুটা হচ্ছে শুধু কাগজে, এটার কিন্তু বাস্তব কোনো মূল্য থাকবে না।
ধরেন আপনার ৭-এর ক সম্পর্কে যদি আমরা বলি, সেখানেও যে ধরনের কথা বলা আছে, আমরা কি সেটা জনগণ যখন এর বিপক্ষে গেছে বা আওয়ামী লীগ যখন শাসন করছে তখন কি তারা মনে করেছে যে না এরকম একটা বিপ্লব হতে পারে বা বিপ্লবের মাধ্যমে তাদের শাসন সমাপ্তি হতে পারে? তো আমি মনে করি এই যে শাসক, এই আমাদের দেশের প্রেক্ষাপটে সংবিধানের থেকেও বড় বিষয় হচ্ছে যারা শাসন করে, যারা ক্ষমতায় থাকে, তারা তাদের ইচ্ছাটা জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে কতটুকু কার্যকর বা জনগণের যে ইচ্ছা বা চাওয়া সেটা কতটুকু বাস্তবায়ন করতে পারে বা করতে চায়। আর সবেমাত্র গতকালকে শপথ হয়েছে, এখনও সময় আছে শপথ শেষ করার। আমি তো বললাম যে এনসিপি নির্বাচনের পরেই জুলাই সনদে স্বাক্ষর করেছে, আমাদের শপথের একদিন গেছে। এটা এরকম কোনো বিধিবিধানের মধ্যে নাই যে আপনার প্রথম দিন যদি শপথ গ্রহণ না করে তাহলে এটা এখানে আর আসার কোনো সুযোগ নেই। আমি আশাবাদী এটার একটা, তার মানে শপথ গ্রহণ করার প্ল্যান এখনো আছে। জি, বুঝতে পেরেছি। আরেকটা বিষয়, এই ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন কবে নাগাদ বসতে যাচ্ছে? যদি সেটা করতে হয়, রাষ্ট্রপতি সেই সংসদ আহ্বান করবেন। বর্তমান রাষ্ট্রপতি সংসদ আহ্বান করবেন নাকি অন্য কোনো প্ল্যান আছে অথবা অন্য কোনো পরিস্থিতি আছে? আপনার কাছ থেকে একটু খবরটা জানতে চাই। আমরা যতই বলি যে সংবিধান আমরা নাই বা সংবিধান আমরা মানি না, দিন শেষে কিন্তু এখন পর্যন্ত যা হয়েছে সব কিছু এই সংবিধান অনুযায়ী হয়েছে, যেটা বিদ্যমান সংবিধান আছে। আপনার সংসদ সদস্যদের শপথ থেকে শুরু করে আজকে পর্যন্ত যা হয়েছে, সুতরাং নিয়ম যেভাবে আছে সেভাবেই আমার মনে হয় রাষ্ট্রপতি সংসদ সদস্যদের আহ্বান করবেন যে সেই অনুযায়ী সংসদ অধিবেশন বসবে এবং সেই অধিবেশনের মাধ্যমে আমাদের স্পিকার বা ডেপুটি স্পিকার সহ পরবর্তী যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো সম্পন্ন হবে। এটা আসলে দিনক্ষণ ঠিক নির্দিষ্ট করে বলাটা কঠিন যে কবে এই অধিবেশন প্রথম বসতে পারে। কিছুক্ষণ পরে হয়তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন, তার বক্তব্যের মাধ্যমে হয়তো কোনো নির্দেশনা আসতে পারে বা রাষ্ট্রপতির সাথে আলোচনা করে যদি কোনো দিনক্ষণ তৈরি ঠিক করা হয়। জি, ধন্যবাদ আপনাকে। ডক্টর শরীফ ভূঁইয়ার কাছে ফিরতে চাই। আপনি যেটি বলছিলেন সেই সময়, সেখানে আরেকটু যদি এখন বিস্তারিত জানার, 142 অনুচ্ছেদের কথাই যদি আসি, সংসদের সার্বভৌম ক্ষমতা খর্ব করার আসলে সুযোগ নেই। যদি পরিষদ কাজ করতে না পারে তবে কি সংবিধানের 142 অনুচ্ছেদের অধীনেই সংস্কার করতে হবে? সেক্ষেত্রে জুলাই সনদের মৌলিক পরিবর্তনগুলো কি রক্ষা করা সম্ভব কিনা? হ্যাঁ, সেটাই আমি আপনাকে এবং আপনার মাধ্যমে দর্শকদেরকে বলার চেষ্টা করছিলাম যে এই যে প্রক্রিয়াটা, এটা চিন্তা করা হয়েছিল এই কারণে যে 142 অনুচ্ছেদে সংবিধান সংশোধনের যে ক্ষমতা, এটা সীমিত একটা ক্ষমতা। এবং আমি যেটা বলছিলাম যে জনগণ কিন্তু সার্বভৌম ক্ষমতার মালিক এবং জনগণ কিন্তু সংবিধানেরও মালিক। জনগণ যদি নিজে চায় তাহলে তারা একটা সংবিধান বাতিল করে নতুন করে সংবিধান লিখতেও পারে, এবং জনগণ যদি চায় তাহলে তারা সংবিধানের মৌলিক পরিবর্তনও করতে পারে। এবং সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সংস্কার পরিষদকে মৌলিক পরিবর্তনের ক্ষমতা দেয়া হয়েছিল, এবং এই ক্ষমতা জনগণ গণভোটের মাধ্যমে দিয়েছে। জনগণ সরাসরি জানতেন যে গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে একটা সংবিধান সংস্কার পরিষদ হবে, এবং হ্যাঁয়ের মাধ্যমে সেই পরিষদটা গঠন করা হয়েছিল যাতে করে এই মৌলিক পরিবর্তনগুলো জনগণের পক্ষে সংবিধান সংস্কার পরিষদ করতে পারে। কিন্তু 142 অনুচ্ছেদে যেই সংবিধান সংশোধনের যে ক্ষমতা সংসদকে দেয়া হয়েছে সেটা একটা সীমিত ক্ষমতা, কারণ সংসদ হলো সংবিধানের অধীনে কাজ করে এবং সংসদ সংবিধান থেকে ক্ষমতা প্রাপ্ত হয়। আরেকভাবে আপনি বলতে পারেন যে সংসদ হলো সংবিধানের সৃষ্টি। কাজেই যেহেতু সংসদ একটা সৃষ্টি সংবিধানের, সে যেই ডকুমেন্টটা তাকে সৃষ্টি করেছে তার এমন কোনো মৌলিক পরিবর্তন করতে পারে না। এবং এই জিনিসটা সাংবিধানিক আইনে সংবিধানের মূল কাঠামো নীতি নামে পরিচিত। এটা সাধারণভাবে বলা হয় যে এটা এই নীতিটা ভারতীয় সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের মাধ্যমে গঠিত হয়েছে, কিন্তু আসলে আরও ভালো করে দেখলে দেখা যায় যে এই তত্ত্ব বা এই নীতিটা কিন্তু আমাদের এই বাংলাদেশ থেকেই উৎপত্তি হয়েছে। তৎকালীন পূর্ব পাকিস্তানের একটা হাইকোর্টের একটা মামলায় প্রথমে এই ধারণাটার কথা বলা হয়, এবং পরে এটা পাকিস্তান সুপ্রিম কোর্ট এটা গ্রহণ করে, এবং পাকিস্তান সুপ্রিম কোর্টের সেই রায়টা ভারতের উল্লেখযোগ্য যেটা মৌলিক কাঠামো মতবাদের রায়, কেশবানন্দ ভারতী,
মামলার রায়, সেখানে এটা গ্রহণ করা হয়। কাজে এটার উৎপত্তি ভারত, পূর্ব পাকিস্তান হাইকোর্ট হয়ে, পাকিস্তান সুপ্রিম কোর্ট হয়ে, ভারতীয় সুপ্রিম কোর্টের মাধ্যমে এই নীতিটা প্রতিষ্ঠা পায়। কাজে এটার উৎপত্তি আমাদের, এটা আমরা দাবি করতে পারি যে এটা এই তত্ত্বটা আমরা জন্ম দিয়েছি। তো এটার কিছু ভালো দিক আছে, যে ভালো দিক হলো এই যে কোনো একটা খুবই ক্ষমতাবান, অনেক সংখ্যাগরিষ্ঠতার কারণে যদি সংবিধানের এমন কোনো মৌলিক পরিবর্তন করে যাতে করে জনগণের স্বার্থ, জনগণের সার্বভৌমত্ব বা সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তিত হয়, তখন আদালত সেটাকে অসাংবিধানিক ঘোষণা করতে পারেন। কাজে এটার কিছু ভালো দিকও আছে, কিন্তু এই নীতির ফলে কিন্তু সংসদের সংবিধান পরিবর্তন করার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতাও তৈরি হয়েছে, যার ফলে সংবিধানের মৌলিক পরিবর্তন করলে সেগুলো আদালত অসাংবিধানিক ঘোষণা করতে পারে। যেটা আমি আপনাকে বলছিলাম যে ত্রয়োদশ সংশোধনীর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মতো একটা এত ভালো জিনিস, এটাকেও কিন্তু আমাদের শুনছিলাম আপনার কথা, একটু সংক্ষেপে শেষ করতে হবে, নেতৃত্বে অসাংবিধানিক ঘোষণা করে দিয়েছিলেন। কাজেই এই সীমাবদ্ধতাটা এড়ানোর জন্যই এই সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা বলা হয়েছিল। এখন যদি সংবিধান সংস্কার পরিষদ গঠিত না হয়, 142-এর মাধ্যমে সংস্কার জুলাই সনদ বাস্তবায়ন করতে হয়, তখন সেই সংস্কার বা সেই জুলাই সনদ বাস্তবায়ন কতটা টেকসই হবে সেটা নিয়ে একটা প্রশ্ন থেকে সেটা নিয়ে প্রশ্ন আছে। ভবিষ্যতেই বলে দিতে পারে যে এটা। জি জি জি, শুনতে পেয়েছি। আমরা কি মার্দিয়া মমতাজের কাছে যেতে পারি কিনা? যে খুব সংক্ষেপে যদি জানতে চাই, 68 জন জামায়াতের যারা সংসদ সদস্য প্রশিক্ষণ নিচ্ছেন দলীয় উদ্যোগে, এটি আমি জানতে পারলাম, যাদের বেশিরভাগই তো এর আগে কখনো সংসদ সদস্য ছিলেন না। এই যে প্রশিক্ষণ হচ্ছে, এই প্রশিক্ষণে কি কি বিষয় গুরুত্ব পাচ্ছে এবং কারা ট্রেন করছেন তাদেরকে, জানেন কিনা? জি, আপনাকে ধন্যবাদ। প্রশিক্ষণের ব্যাপারটা আমি আসলে বুঝতে পারি নাই, এটা রেফারেন্সটা কি? এটা হচ্ছে জামায়াতের যারা সংসদ সদস্য হয়েছেন 68 জন দাঁড়িপাল্লা প্রতীকের, তাদের একটা ট্রেনিং হচ্ছে দলীয় উদ্যোগে। আচ্ছা, না এটার ব্যাপারে অবশ্য আমি কিছু জানি না, আপনাকে বলতে পারছি না। আমি একটা জিনিস অ্যাড করতে চাই এর আগে, খুব সংক্ষেপে। আমার একটুখানি বলেছিলেন, তো আমি এখানে একটা জিনিস একটু মনে করিয়ে দিতে চাই। দেখেন, নির্বাচনের দিনটি পর্যন্ত প্রত্যেকটি দল হিসেবে এক্সিস্ট করে, কিন্তু শপথ নেয়ার সাথে সাথেই তারা সরকার হয়ে যান। তারা কিন্তু শুধু বিএনপি কে যারা ভোট দিয়েছে তাদের সরকার নন। সুতরাং এখন থেকে তারা সরকার, তাদেরকে সরকারের দায় দায়িত্ব নিয়েই কথা বলতে হবে। এই সরকারের পুরোটা ওজন নিজেদের উপর বহন করে সেখান থেকে কথা বলতে হবে। সুতরাং যে মার্দিয়া মমতাজ, আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ মাহবুবুর রহমান খান এবং ডক্টর শরীফ ভূঁইয়া, আপনাদেরকে ধন্যবাদ আজকের রাজনীতির আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজনীতিতে শেষ বলে কিছু নেই, দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে। থাকবেন যমুনা টেলিভিশনের সঙ্গেই।